আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, প্রথমবার ইউরোপের মাটিতে ইউরোপিয়ান কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ অবশ্য বড় কোনো নাম নয়, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সান মারিনো। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম সান মারিনোর মধ্যকার ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল অর্থাৎ 5 জুন সান মারিনোকে মোকাবেলা করবে বাংলাদেশ দল। দেশটির স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচ। টি স্পোর্টসে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। এবার দুই দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং দেখে নিতে চাই। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181তম স্থানে, আর বাংলাদেশের চেয়ে 30 ধাপ পিছিয়ে সান মারিনো রয়েছে 211তম স্থানে। বাংলাদেশ ও সান মারিনো এবারই প্রথম একে অপরের বিপক্ষে মাঠে নামছে, তাই দুই দলের নেই অতীত কোনো পরিসংখ্যান। এবার সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশের সাবেক কোচ হাভিয়ার কাবরেরা নিয়মিত 4-3-3 ফরমেশন ব্যবহার করতেন, তবে প্রত্যাশিত ফলাফল না আনতে পারায় বিদায় নিতে হয়েছে তাকে। এরপর থমাস ডুলি হয়েছেন বাংলাদেশের নতুন কোচ। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি এই ফুটবলার এই ম্যাচে বাংলাদেশের ডাগআউটে অভিষিক্ত হবেন। থমাস ডুলি কোন পরিকল্পনায় বাংলাদেশকে খেলাবেন তাই সেটা এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি। অবশ্য ডুলি বলেছেন, বাংলাদেশকে নিয়ে পাসিং ফুটবল খেলাতে চান তিনি। নিজেদের কাছে বল রেখে বিল্ড আপ করার পরিকল্পনা তার পছন্দের ফরমেশন 4-2-3-1। সেক্ষেত্রে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে? গোলপোস্টের দীর্ঘদিন পর দেখা যেতে পারে আনিসুর রহমান জিকোকে। সবশেষ 2023 সালে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এবারের মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন 17টি ম্যাচ, ক্লিনশিট রেখেছেন 5টি। গোলকিপিং পজিশনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতুল মার্মা। জিকো পরবর্তী সময়ে জাতীয় দলে নিয়মিত ছিলেন তিনি। এবারের মৌসুমে আবাহনীর হয়ে 17 ম্যাচে রেখেছেন 8টি ক্লিনশিট। জাতীয় দল অবশ্য তার পারফরমেন্স কিছুটা সমালোচিত, তাই এবার দেখার বিষয় জিকো ও মিতুলের মধ্যে একাদশে কে সুযোগ পান। সেন্টার ব্যাক পজিশনে তারিক কাজী ও তপু বর্মন জুটির উপরই আস্থা রাখার সম্ভাবনা বেশি। বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের রক্ষণে প্রথম পছন্দ তারা। এছাড়া শাকিল আহাদ তপুও থাকতে পারেন কোচের ভাবনায়। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় রাইট ব্যাক পজিশনে সাদুদ্দিনের খেলা এক প্রকার নিশ্চিত। একই বিবেচনায় লেফট ব্যাক পজিশনে জায়ান আহমেদের খেলার সম্ভাবনাই বেশি। বরাবরের মতো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবেন হামজা চৌধুরী। হামজাকে নিয়ে রক্ষণ ও আক্রমণ ভাগে সমন্বয় ঘটাতে চাইবেন বাংলাদেশ কোচ। আগমনের পর থেকে জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন হামজা চৌধুরী। ইতিমধ্যে 9 ম্যাচে করেছেন 4টি গোল এবং 1টি অ্যাসিস্ট। তাই হামজা নিঃসন্দেহে থাকবেন থমাস ডুলির পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দুতে। তার সঙ্গে মিডফিল্ডে ডাবল পিভট হিসেবে দেখা যেতে পারে অধিনায়ক জামাল ভুঁইয়াকে। হাভিয়ার কাবরেরার অধীনে যেখানে নিয়মিত খেলেছেন সোহেল রানা, জামাল বা সোহেল দুজনের একজনকে দেখা যেতে পারে এই পজিশনে। তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন সমিতের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এবং থ্রু পাস দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আক্রমণের ধার বাড়ায়। একই সঙ্গে মাঝমাঠ নিয়ন্ত্রণে হামজা ও সমিতের কম্বিনেশন প্লে বেশ গুরুত্বপূর্ণ হবে। রাইট উইংয়ে খেলানো হতে পারে ফাহমিদুল ইসলামকে। মূলত লেফট উইঙ্গার হলেও দলের প্রয়োজনীয়তাকে রাইট উইংয়ে খেলানো হয়েছে। বিশেষ করে রাইট সাইড থেকে তার বাঁ পায়ের ইনসুইং ক্রসগুলো কাজে লাগানোর চেষ্টা করবে বাংলাদেশ দল। লেফট উইংয়ে আরো একবার ফয়সাল আহমেদ ফাহিমকে দেখা যেতে পারে শুরুর একাদশে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ফুটবলে তার পারফরমেন্স আশাবাদী করবে, যদিও জাতীয় দলে খুব একটা প্রত্যাশা পূরণ করতে পারছেন না তিনি। নাম্বার 9 বা ফলস 9 পজিশনে শেখ মোরসালিনের উপর আস্থা রাখতে পারেন বাংলাদেশ কোচ। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হলেও জাতীয় দলে তাকে আপফ্রন্টে খেলানো হয়। ইতিমধ্যে জাতীয় দলের হয়ে 7 গোল করা মোরসালিনকে নিয়ে এই ম্যাচে আশাবাদী থাকবে বাংলাদেশের সমর্থকরা। সব মিলে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশটা ঠিক এমনই হতে পারে। এছাড়া রক্ষণে শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল কিংবা তাজউদ্দিনকে ব্যবহার করার সুযোগ রয়েছে। মিডফিল্ডেও 2 সোহেল রানা, মোহাম্মদ হৃদয় কিংবা কাজেম শাহকে খেলানো হতে পারে। আক্রমণ ভাগে বিকল্প হিসেবে রয়েছেন শাহরিয়ার ইমন এবং রফিকুল ইসলাম। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সান মারিনো বাংলাদেশের জন্য সহজ কোনো প্রতিপক্ষ হবে না। নিয়মিতভাবে ইউরোপের শক্তিশালী দলগুলোর সঙ্গে খেলা র্যাঙ্কিংয়ে সেভাবে উন্নতি করতে পারেনি তারা, কারণ ইউরোপের দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে নিশ্চয়ই নতুন করে বলার কিছু নেই। দলটির কোচের দায়িত্বে রয়েছেন ইতালিয়ান রবার্তো সেভোলি। সান মারিনোর অধিকাংশ খেলোয়াড়ও খেলে থাকেন ইতালির ঘরোয়া ফুটবলে। দলটির গোলকিপার এদুয়ার্দো কলম্বো খেলেন মাল্টার শীর্ষ স্তরের ক্লাবে। এর আগে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের একাডেমি থেকে উঠে এসে দলটির অনূর্ধ্ব 19 দলও খেলেছেন তিনি। লম্বা সময় খেলেছেন সিরি সি এবং সিরি ডিতে। দলটির প্রায় সব ডিফেন্ডার খেলে থাকেন ইতালিয়ান সিরি ডিতে। তাদের মধ্যে ফিলিপো ফাব্রি এবং মিকেল সেভোলি নিয়মিত জাতীয় দলে খেলছেন। সিরিয়া ক্লাব সাসুলোর অনূর্ধ্ব 20 দলে খেলা রাইট ব্যাক জিয়াকোমো বেনভেনুতি রয়েছেন স্কোয়াডে। মাঝমাঠে খেলা মাতেও কাসাদে, লরেঞ্জো লাজারি এবং লরেঞ্জো ক্যাপিসিয়ানো খেলেন সিরি ডিতে। আক্রমণ ভাগে দলটির বড় শক্তি নিকোলা নানি। সান মারিনোর হয়ে 4টি গোল করেছেন তিনি। সিরি সি এর ক্লাব আর্জিগানোর হয়ে এবারের মৌসুমে করেছেন 9 গোল। তার সঙ্গে ইতালির ইউথ লিগে খেলা আরো 3 জন ফরওয়ার্ড রয়েছেন দলটির স্কোয়াডে। নিজেদের সবশেষ ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 173তম স্থানে থাকা অ্যান্ডোরার সঙ্গে গোলশূন্য ড্র করেছে সান মারিনো। এছাড়া ইউরোপের বাইরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং সেন্ট লুসিয়ার সঙ্গে ড্র করেছিল দলটি। তাই নিজেদের ঘরের মাঠে বাংলাদেশকে বেশ ভালোই পরীক্ষায় ফেলবে সান মারিনো। সব মিলে বাংলাদেশ সান মারিনো ম্যাচটি কেমন উপভোগ্য হবে, ইউরোপিয়ান চ্যালেঞ্জে কেমন করবে বাংলাদেশ, দিন শেষে কে হাসবে জয়ের হাসি, আপনার ভাবনাগুলো জানিয়ে দিন কমেন্টে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।